স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মাস কয়েকের মধ্যেই হবে দশম জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান এখনো দুই মেরুতে। দিনে দিনে ফিকে হয়ে আসছে সংলাপের সম্ভাবনা। দেশি বিদেশি কোনো উদ্যোগেই সমঝোতামুখী হচ্ছে না সরকারি ও বিরোধী দল, তাই জনমনে বাড়ছে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা। আজকে তাই আমরা আলোচনা করব প্রথম সংলাপ দ্বিতীয় সংঘাতের আগে এই শিরোনামে। কথা বলতে স্টুডিওতে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব এম হাফিজউদ্দিন খান, আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আব্দুল মান্নান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। স্বাগত আপনাদের। জনাব এম হাফিজউদ্দিন খান, আপনি আজকে নিশ্চয়ই জানবেন যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলা টকশোর বক্তা ও সুশীল সমাজের নেতাদের আজ সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। 2 বছরের তত্ত্বাবধায়কের সময় সুশীল সমাজের একাংশের ভূমিকার জন্য আপনাদের এই সমালোচনা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? প্রধানমন্ত্রী স্পেসিফিকলি যেটা বলেছেন সেটা হচ্ছে যাদের শক্তি ও সাহস নেই তারাই গণতান্ত্রিক নির্বাচনকে ভয় পান, তাদের নির্বাচন করার ক্ষমতা ও সাহস নেই, তবে তাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ রয়েছে। কি বলবো এটার উপরে? আপনি এটাকে কিভাবে দেখছেন যে আপনিও একটা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে ছিলেন, সেটাকে ক্ষমতার খায়েশের জন্য বা এর জন্য কিনা? যদি আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি জানতামও না। মানে আমি একদিন সকালে বসে শুক্রবার দিন সাধারণত আমি একটু আলসেমি করে ধীরে বসে মর্নিংটি খাই, খবর কাজ করি 1 ঘন্টা ধরে, এত বড় মগে চা খাই। হঠাৎ করে আমি একটা টেলিফোন পেলাম, বলে আমি রতিভন বলছি। তারপর জিজ্ঞেস আমার কি করেন আপনি, কি কোথায় থাকেন, কি করেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, লেখাপড়া কি ইত্যাদি। ওটা বললেন আপনি কি বুঝতে পারছেন আপনাকে কেন টেলিফোন করেছি? আমি বললাম যে স্যার অনুমান করছি। এইটা কিন্তু আমার শুরু। সুতরাং আমার তো ক্ষমতার লোভ থেকে প্রশ্নই আসে না। ক্ষমতা আমি তত সঙ্গে 3 মাসের জন্য ক্ষমতা কি করবো? এই 3 মাসের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা, যেটাকে অনির্বাচিত বলা হচ্ছে এবং যেটা অসাংবিধানিক বলা হচ্ছে, এবং সত্যি কথা বলতে বিএনপিও এখন আর এইভাবে তত্ত্বাবধায়ক সরকারটা চাচ্ছে না, তারা অন্যভাবে একটা। আপনি কি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড়? না, তত্ত্বাবধায়ক সরকার তো যেটা একটা রাজনীতি আন্দোলন করে এটা হলো, এবং 96 নির্বাচন হলো, 2001 হলো এতে, এবং 2007 যেটা হতে যাচ্ছিল তাতে কিছু ত্রুটি, মানে একটা ট্রায়াল দেওয়া হলে তাতে কিছু ত্রুটি তো অবশ্যই এমার্জ করে দেখা গেল, কিছু ত্রুটি বিচ্ছিত আছে, যেটাকে কিছু লুফল আছে, এটাকে বন্ধ করার দরকার ছিল। আমরাও অনেক এইরকম অনেক অনুষ্ঠান আমরাও বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিছুটা সংস্কার প্রয়োজন আছে, বিশেষ করে যে বিচার বিভাগের যে সমস্যাটা হয়ে গেছে সে সম্বন্ধে এটা আমরা বলেছিলাম। মানে যে অভিনন্দন দিয়েছে এটা চিন্তা ভাবনা করা যেতে পারে, কিন্তু সমূলে উৎপাদ করার আমরা পক্ষপাতী ছিলাম না, এখনো না। আচ্ছা, আমি একটু অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে আসি, যে এই প্রশ্নটা নিয়েই যদি আসি যে তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে কথা বলাটা যে বা পক্ষে কথা বলাটা যে একরকম ভাবে ব্র্যান্ডেড হচ্ছে যে সেটা ক্ষমতা যাওয়ার খায়েশের জন্য বা কোনো এক সময় নির্বাচন না করেই এক ধরনের সরকার প্রতিষ্ঠা করার জন্য, এটার সাথে স্যার আপনি কতটা একমত? আসলে যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হতে চাচ্ছেন বা পক্ষে বলছেন যে তাদের ক্ষেত্রে আমি একটা কথা পরিষ্কার করতে চাই এখানে। আমি পক্ষে বিপক্ষে না গিয়ে সমালোচনা, আমরা যে 3 জন এখানে কথা বলবো, অনেকে সমালোচনা করবে, অনেকে আমার কথা সমর্থন করবে, অনেকে ওনার কথা সমর্থন করবে, অনেকে আমার কথা নাও করতে পারে, ওনার কথা করতে পারে। এটা পার্ট অফ লাইফ, এটা নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ দেখি না আমি। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা নিয়ে যদি আমাকে কথা বলতে বলেন, আমি এই মুহূর্তে মনে করি যে বাংলাদেশে যেই আদলের তত্ত্বাবধায়ক সরকার 96-তে হয়েছিল সেটার দরকার নেই। আমি সোজা সাপটা কথাই বলি, আমরা সংবিধানে এখন যেটা আছে সেটা 1972 সনেও ছিল, 1972 থেকে 96 সন পর্যন্ত ছিল। মাঝখানে একটি সময়ে, সেটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় 3 জোটের রূপরেখার কারণে আমরা ওই জাস্টিস শাহাবুদ্দিনের একটি সরকার, এটা ঠিক তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপৎকালীন সরকার, যেটা আমরা বলি না কেন, নির্বাচনের জন্য এটা করা হয়েছিল এবং সেটাই আমরা ধরে নিয়েছিলাম যে সেটাই শেষ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা 91 সনের নির্বাচনটা করেছি তার অধীনে। আমরা আশা করেছিলাম যে 96 নির্বাচনটি স্বাভাবিক নিয়মে ওই 72 সংবিধানের 123 ধারার অধীনে হবে, কিন্তু সেই আগে আমার পুরনো কথা, মাগুরা ঢাকা 10 আসনের নির্বাচনের প্রেক্ষিতে সেটা হয় নাই, যে কারণে আন্দোলন হয়েছে। বিএনপি এককভাবে নির্বাচনে গিয়ে সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার গঠন করেছে, আবার সেই এককভাবে সরকার গঠন করে আবার সংবিধানে সেই ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটা ফিরিয়ে এনেছে। কিন্তু কোনো একটি গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকার অনাদিকাল ধরে চলতে পারে না। এটা একটা আপৎকালীন সরকার। কোনো একটা যুদ্ধবিধ্বস্ত দেশে হঠাৎ বা সদ্য স্বাধীন দেশে নতুন একটা সরকার গঠন করার সময়
অনেক সময় জাতিসংঘের অধীনে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় অথবা স্যার এটা নির্বাচন চললে করে। অসুবিধা কি ছিল? কোনটা? এটা চললে অসুবিধা কি ছিল? এটা চললে অসুবিধা ছিল হচ্ছে প্রথম কথা হচ্ছে একটি গণতান্ত্রিক সরকারের মূল এসেন্সটা কি, যে জনগণের প্রতিনিধি দ্বারা আপনি সরকার পরিচালিত হবে। সুতরাং যেই মুহূর্তে আপনি 1 ঘন্টা, 1 দিন বা 1 সপ্তাহের জন্য যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলে যায়, তার মানে সেই জনগণের প্রতিনিধি থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। ইট ক্যান বি ফর 1 ডে, 1 আওয়ার, 1 সপ্তাহ, 1 মাস, গতবার সেটা 2 বছর হয়েছে। সুতরাং ওই গণতন্ত্রের ধারাবাহিকতাটা আমরা রক্ষা হচ্ছে না। তাহলে তা আমরা একটা গণতন্ত্রের মধ্যে অনেক খারাপ জিনিস আছে, বা আমাদের দেশে যে স্যার গণতন্ত্র চর্চা হয়। আপনি যে মানে ব্যত্যয়ের কথা বলছেন, সংবিধানের ব্যত্যয়ের কথা, আপনি যদি স্যার ত্রয়োদশ সংশোধনী আইনের ক্ষেত্রে যে এমিকাস কিউরিদের নিয়োগ করা হয়েছিল তাদের বক্তব্য যদি আপনি দেখে থাকেন, আমি দেখেছি, স্যার আমি পুরোটা পড়েছি। স্যার আমাদের অ্যাটর্নি জেনারেলের যে বক্তব্য দেখেছেন স্যার, সেই অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের মধ্যেও কিন্তু স্যার এটা স্পষ্ট যে আমাদের আসলে তত্ত্বাবধায়ক সরকারটা দরকার। না না, আমি আপনার আমি পুরো রায়টা পড়েছি, জি একদম কভার টু কভার পড়েছি। সেই রায়ে এমিকাস কিউরি হচ্ছে ফ্রেন্ডস অফ দি কোর্ট। আপনি আইনের ছাত্র ছিলেন, আইন পেশায় ছিলেন, আপনি জানেন ফ্রেন্ডস অফ দ্য কোর্ট, তারা পরামর্শ দেয় কোর্টকে। কোর্ট সেটা নিতেও পারে, নাও নিতে পারে, আংশিক নিতে পারে, পরিবর্তন যা করে ওটা কোর্টের ব্যাপার, আদালতের ব্যাপার। সুতরাং এমিকাস কিউরি তারা কোর্ট যে নিয়েছে সেটা না নিলেও তাদের কিছু হতো না, কিন্তু কোর্ট নিয়েছে তাদের পরামর্শ নেওয়ার জন্য। পরামর্শ নেওয়ার পরে কোর্ট অত্যন্ত সুচিন্তিত রায় দিয়েছেন। কোর্টের মতে যেটা মনে হয়েছে সুচিন্তিত, যথার্থ, সেই রায় সর্বোচ্চ আদালত বাংলাদেশে সেটা দিয়েছে। সুতরাং এমিকাস কিউরি কি বললো না বললো এটা রায় হয়ে যাওয়ার পরে ওইটাই মেটেরিয়াল না স্যার। আমি যে জায়গাটাতে আমি ইমেটেরিয়াল এটা জানি, আমি যে জায়গাটাতে যে বাংলাদেশের যে 8 জন এমিকাস কিউরি আছেন এবং অ্যাটর্নি জেনারেল সহ, তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত, এবং তারা কিন্তু সংবিধান ঘেটে ঘেটে বলেছেন যে এইটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হলেও এটা আমাদের বজায় রাখতে হবে। আমি তো বললাম, আমি আপনার সাথে দ্বিমত করছি না। এমিকাস কিউরিরা অত্যন্ত বিজ্ঞজন। আমি এই 8 জনকে আমি ব্যক্তিগত ভাবে না চিনলেও তাদের কার্যকলাপ, তাদের আইন পেশায় তাদের দক্ষতা, প্রজ্ঞা, তাদের বুদ্ধি, সবকিছুকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তারা তাদের মত দিয়েছেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ফ্যাক্ট লাইজ দি বেঞ্চ, মানে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, সম্ভবত 7 মেম্বার বেঞ্চ, সেটা মেজরিটি ডিসিশনে একটা রায় দিয়েছে। সুতরাং আমাদেরকে সেই রায়টা মেনে চলতে হবে। এবং আপনি যেটা বলছেন স্যার, কি কিছু বলবেন? মেজরিটি ডিসিশন না, এটা কাস্টিং ভোটে আর কি 3 স্প্লিট হয়ে গেছিল। তো ঠিক 3 স্প্লিট হয় নাই, এটা আসলে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা। কারণ হচ্ছে যে আরেকজন যে নাজমুনারা সুলতানা, যে বিচারপতি নাজমুনারা সুলতানা, আমি যদি ভুল না করে থাকি, যে বিচারপতি নাজমুনারা সুলতানা পুরোপুরি ডিসেন্ডিং করেন নাই, মানে মানে এটার মধ্যে কি জানি একটা আছে স্যার, এটা পরে একটু করা যাবে। আমি একটু অধ্যাপক দিলারা চৌধুরী আপনার কাছে আসি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা জাতির জন্য আসলে কতদিন পরে বয়ে বেড়াবেন, এই প্রশ্নটি অধ্যাপক আব্দুল মান্নান করছিলেন, এবং এটা তো আসলে চিরকাল বয়ে বেড়ানোর মতো একটা বিষয় না। আপনি কি মতামত দিবেন? হ্যাঁ, আপনি যে, ধন্যবাদ প্রথমে আপনাকে। আপনি কিন্তু শুরু করেছেন প্রশ্নটা যে আপনার সুশীল সমাজের লোকরা, তারা আপনার তত্ত্বাবধায়ক সরকার যারা সাপোর্ট করছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য সাপোর্ট করছে, আর যারা সাপোর্ট করছে না তারা গণতান্ত্রিক ধারার জন্য সাপোর্ট করছে। আচ্ছা, এখন উনিও যেটা বলেছেন আমিও সেটা বলছি, ক্ষমতায় যাওয়ার কোনো রকমের কোনো কি বলবো আমি, যাই হোক, কোনো সম্ভাবনা তো নাই, কোনো, যাই হোক, বিসাইডস দ্যাট, তা আমি বলবো আপনার রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আমি বলবো যে গণতান্ত্রিক ধারা রক্ষা করার জন্য যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথাটা এসেছিল ওই 1994-এ, তখন কিন্তু আমরা অনেকেই বলেছিলাম যে এটা কিন্তু পার্লামেন্টারি সিস্টেমের সঙ্গে এটা নট কম্প্যাটেবল। মানে 94 থেকে আলোচনা শুরু হয়েছিল, আন্দোলনটা, কিন্তু এট দ্য সেম টাইম যে জিনিসটা আপনার বলা হলো, সঙ্গে সঙ্গে এই জিনিসটা এসেছে যে এক একটা দেশের ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন গড়ে ওঠে, সেই দেশটার জনগণের আপনার কালচার, পলিটিক্যাল কালচার, বিশেষ করে পলিটিক্যাল কালচার, তাদের রিলিজিয়ান, তাদের ধান, এমনকি ক্লাইমেটের কথা, এগুলি মন্টেস্কিউর কথা, আমার কথা না, এবং এগুলি আপনার সেই পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলি সেগুলির উপর গড়ে ওঠে আর কি। প্রোডাক্ট অফ টাইম তো বলাই আছে, জি, প্রোডাক্ট অফ টাইম, পলিটিক্যাল থট, রাইট। হ্যাঁ, তো এখন কথা হলো কি যে বাংলাদেশে আপনি যদি বাংলাদেশকে ইন্ডিয়ার মতো গণতন্ত্র, যেটা আপনার ফুললি আপনার ডেভেলপড গণতন্ত্র আমি বলবো না, সেখানেও যদি আপনি তাকান,
সেখানকার পলিটিক্যাল কালচার আর আমাদের পলিটিক্যাল কালচার কতটা ভিন্ন যে তার কোনো মানে আকাশ আর পাতাল আপনার ফারাক। বাংলাদেশে যে আপনার আস্থাহীনতা দুটা দলের ভিতরে, দুটা অ্যালায়েন্সের ভিতরে, এবং আপনার যে ধরনের তাদের মধ্যে আপনার নন কোঅপারেশন, এবং একজন একজনকে চেষ্টা করছে প্র্যাকটিক্যালি এলিমিনেট করে দেওয়ার জন্য, সেখানে আপনি তত্ত্বাবধায়ক সরকার অন্য নামে ডাকেন, আপনি অন্য নামে ডাকেন, আপনার কিন্তু একটা এমন একটা ব্যবস্থা দরকার যে যেখানে আপনার দলীয় সরকার সেটাকে আপনার পরিচালনা করলে পরে সেখানে আপনার ইলেকশনটা আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না। আর হাইকোর্টের রায়ের কথা ওটাও আমি পড়েছি, কিন্তু ওখানে আপনার যেটা বলেছিল যে 2 টার্ম রাখা যেতে পারে, এটা কিন্তু আমার মনে হয় বিজ্ঞ জজরা ভালো বুঝেই ওপিনিয়নটা দিয়েছিলেন যে আপনার কতকাল এই বোঝা বয়ে নিয়ে বেড়াবো। তো এখন কথা হলো যে যখন তত্ত্বাবধায়ক সরকারটা নেওয়া হয়, ইনকর্পোরেট করা হয়, তখনও কিন্তু বলা হয়েছিল যে এটা পার্মানেন্ট না। যখন আপনার ইলেকশন কমিশন আপনার শক্তিশালী হবে, যখন দেশের পলিটিক্যাল কালচার অন্যরকম হবে, ডেমোক্রেটিক হবে, রাজনৈতিক দলগুলি আপনার আচরণবিধি এর মধ্যে আসবে, ইত্যাদি ইত্যাদি, তখন আমাদের এটা দরকার হবে না। যেরকম মেয়েদের সিটের কথা বলা হয়েছিল যে রিজার্ভ সিট দেওয়া হলো 10 বছরের জন্য, তারপরে মেয়েরা আপনার রিজার্ভ সিট ব্যবস্থা উঠিয়ে দেবে। কিন্তু দেখেন সেই রিজার্ভ সিট ব্যবস্থা আদি অনন্তকাল পর্যন্ত চলছে আমাদের। এখন কথা হলো যে সংখ্যারও বেড়েছে, আরো অনেক রকম মেকানিজম হয়েছে, ওটা আর একটা আলাদা আলোচনা। আমি এই কথাটা শেষ করে নেই, কিন্তু কথা হলো যে আমার কথা হলো যে 2টা টার্ম যদি ফিক্স করে বেঁধে দেওয়া হতো, তাহলে এই যে 2টা দল যারা ইলেকশন করে আসতো তারা জানতো যে এরপরে আমাদের আর কোনো চান্স পাবো না আমরা এরকম নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট। তখন তারা নিজেদের স্বার্থেই, গণতন্ত্রের স্বার্থে না হলেও নিজেদের স্বার্থে চেষ্টা করতো যে ইনস্টিটিউশনগুলি যেগুলি আপনার নির্বাচনকে সুন্দর করে করতে পারে সেগুলিকে স্ট্রেংথেন করা, সেগুলিকে ফাংশনাল করা, এবং নিজেদের পলিটিক্যাল কালচার বিহেভিয়ার চেঞ্জ করা। এই সুযোগ, এইটা একটা ওয়ার্নিং এর মতো চমৎকার একটি মানে প্রসঙ্গ এসেছে। এটা জনাব আপনার কাছে যদি জানতে চাই যে উনি যে বললেন যে 2টি টার্মের কথা যদি আগে থেকে বলে দেওয়া হতো তাহলে ইনস্টিটিউশনগুলো অনেক শক্তিশালী হতে পারতো, এটার ব্যাপারে? এটা তো হলো ঠিকই বলছে, আমি আপনার সঙ্গে একমত। আসলে যেটা প্রফেসর মান্নান সাহেব বলেছেন এভাবে তো কোনো দ্বিমত নাই, যেটা গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে খাপ খায় না। এটা বহু আলোচিত জিনিসের নতুন করে বলার কিছু নেই, কিন্তু অবস্থার প্রেক্ষিতে করতে হয়েছিল, এবং যে অবস্থার প্রেক্ষিতে করতে হয়েছিল সে অবস্থা এখন বিরাজমান। আর যেটা ওই যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে কথা বলেছে যে 2 টার্ম, এতে একটা এটা এদের উপরে, আমাদের রাজনৈতিক দলগুলোর উপর একটা প্রেশার অবশ্যই আসতো যে তারা তখন নিজেদের যে সংশোধন করার চেষ্টা করা বা কনফিডেন্স বিল্ডিংয়ের যে প্রয়োজনীয়তা সে উপলব্ধি হয়তো করতো, এবং আমরা আশা করতে পারি। তো তা না, সেটা না করে হঠাৎ করে তুলে দেওয়া হলো, এটা কেউ এক্সপেক্ট করে না। ইভেন আপনি জানেন যে কমিশন করেছিল সংবিধান কমিশন অ্যামেন্ডমেন্টের জন্য, তারাও এটা রিকমেন্ড করে নাই, তারাও বলেছে যে এটা ভালো রাখা যেতে পারে। সুতরাং এটা একক ডিসিশন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একক ডিসিশনে এটা উঠে গেছে। এবং এটার একটা তো বুঝতে হবে যে এই যে 4টা নির্বাচন হলো, প্রথমটা তো তত্ত্বাবধায়ক সরকার না হলেও তত্ত্বাবধায়ক আদলই হয়েছে, তারপরে 3বার হয়েছে। তো এটা একটা কনসেনসাস সমাজের, একটা সামাজিক, একটা সোশ্যাল একটা কন্ট্রাক্টের মতন হয়েছিল। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু স্যার আপনি যদি 2006 সালের অবস্থা যদি একটু মনে রাখেন স্যার। হ্যাঁ, মনে আছে যে 2006 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আইনে থাকা সত্ত্বেও আমরা প্রেসিডেন্টকে পেয়েছি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা। এটা তো এবং আমি সবার প্রথম আমি যখন স্যার আপনার কাছে তখন আমি প্রথম এটা হলো, আমাকে ডেইলি স্টার না কলকাতা টেলিভিশন করেছে স্যার, আমি bdnews24.com থেকে আপনাকে কথা বলেছিলাম সে সময়। আমি বলেছিলাম যে এটা অন্যায় কথা, অন্যায়, এটা হতে পারে না, এটা ইজ রং। আমি প্রথম প্রতিবাদ করেছি। এখন একটা সিস্টেম করা হয়েছিল, সেটা তো হয়েছে, পারভার্সন হয়ে গেছে, এবং তার জন্য আমি প্রথম প্রতিবাদ করেছি। এখন একটা সিস্টেম করা হয়েছিল, সেটা তো হয়েছে, পারভার্সন হয়ে গেছে, এবং তার জন্য তারাও খেসারত দিয়েছে, আমরাও খেসারত দিয়ে জাতি হিসেবে দিয়েছি, আমরা সেটাকে সাপোর্ট করি নাই। এবং এটার জন্য দায়ীটা কি? এর দায়ী বিএনপি, আওয়ামী লীগ। তারা নির্বাচন তারা করে নাই, করতে দেয় নাই, এবং এরাও অনেক গোলমাল করেছে বিএনপি নির্বাচন জেতার জন্য। আওয়ামী লীগ প্রতিরোধের চেষ্টা করেছে। সবাই আমরা এসব ইতিহাস জানা আছে, প্রত্যেকটা ঘটনা তো আপনার মনে আছে, আমারও মনে আছে, প্রত্যেকটা পুঙ্খ সময় লাগবে অনেক বলতে, আপনার সবারই স্মৃতি এখনো অত বড় হয়নি যে ভুলে যাবো। সুতরাং এই পরিস্থিতি তারা দেয়। কিন্তু স্যার তাহলে এখন সে পরিস্থিতি মুক্তি পাওয়ার জন্য আমরা সেই জন্য
সেজন্য তত সরকার ব্যবস্থাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা একটা উদ্যোগ নিলে ভালো হতো। আমরা একটা বিরতি নিতে হচ্ছে স্যার। না, বিরতি সবচেয়ে বড় কথা আপনার সিচুয়েশন আগের চেয়ে খারাপ হয়েছে তো। না, আগের চেয়ে খারাপ হয়েছে সেটা যদি আপনি বলেনও, কিন্তু আমরা যদি জানতে চাই যে এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের উপায়টা কি, আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার বা পঞ্চদশ সংশোধনী না থেকে ত্রয়োদশ সংশোধনী থাকতো তাহলে কি এই অসুবিধাটা হতো না? আমরা যদি মনে রাখি যে 2011 সালের মে মাসের 11 তারিখ রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে, কিন্তু মে মাসের আগেই বেগম খালেদা জিয়া বলেছেন যে বিচারপতি এম এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তো এইটার থেকে আসলে উত্তরণের উপায়টা কি আমরা যদি একটু শুনি। আমরা একটা বিরতি নিয়ে এসে ফিরে এসে আপা আপনার কাছ থেকে শুনবো এটা নিয়ে। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে অধ্যাপক আব্দুল মান্নান। আমরা আমাদের একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছেন যে আমাদের তো আসলে গণতন্ত্রেরই প্র্যাকটিস করতে হবে, এখন সেই গণতন্ত্রকে বজায় রাখার জন্য যদি একজন অন্তর্বর্তীকালীন সরকার সাহায্য করে তাহলে অসুবিধাটা কোথায় গণতন্ত্রকে? আপনার সেই প্রশ্ন করতে আমি ধন্যবাদ জানাই। ওয়াহিদ বলেন। ম্যাডাম যে 2 টার্মের কথা বলেছে, অনেকে বলে থাকেন, আমি এটা পড়েছি 2 টার্মের কথা আছে, তবে সেখানে একটা তবে আছে, সেটা হচ্ছে এটি নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা হতে হবে, এবং হবে কি দলে হবে সেটা সংসদেই এটাকে ঠিক করতে হবে। আমি আর আপনি বসে, আমরা 4 জনে বসে এখানে ঠিক করলে হবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটা তফাৎ আছে। 1972 সনের 16ই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়। আমাদের মুরব্বী এখানে আছেন, হাফিজ সাহেব, ওনার মনে আছে, ম্যাডামের নিশ্চয় মনে আছে। তারপরে কিন্তু বঙ্গবন্ধু সংসদ ভেঙে দেন এবং পরের দিন ওনার অধীনে, সংবিধানের অধীনে প্রথম সাংবিধানিক সরকার, মানে নতুন সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেন এবং 7ই মার্চ 73 সনের 7ই মার্চ জাতীয় নির্বাচন ডিক্লেয়ার করেন। সুতরাং ওই ছোট্ট মন্ত্রিসভাটা যেটি ছিল সেটি ছিল অন্তর্বর্তীকালীন সময়ের মন্ত্রিসভা, এবং নির্বাচন না হওয়া পর্যন্ত ওই অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় নির্বাচন পরিচালনা করেছিলেন। এখন আসেন বর্তমান অবস্থার মধ্যে আমরা যদি দেখি এই 72 থেকে আমি কি স্যার আপনার থেকে একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, মানে তত্ত্বাবধায়ক সরকার হলেও সেটা নির্বাচিত হতে হবে, নির্বাচিত প্রতিনিধিদের। স্যার এটা কি আপনি রায়ের কথা বলছিলেন? হ্যাঁ, রায়ের কথা বলছি। স্যার রায়ে কিন্তু নির্বাচিত প্রতিনিধির কথা, মানে রায়ের সারমর্মে কিন্তু আছে, যেটা আমি বারবার বলতে চাই, রায়ের সারমর্মে কিন্তু আছে যে নির্বাচিত প্রতিনিধিদের কথা নাই। আপনি চাইলে আগে পড়লে আমার কাছে, আমি আজকে আনি নাই, আমার কাছে আছে স্যার। আমি বলতে পারবো না। আমি আপনাকে বলি স্যার, রায়ের কয়েকটি অংশ আছে, রায় 362 আপনি যেখানে ওনার ডিসকাশনটা আছে সেখানে স্যার ডিসকাশনের পরে পুরো ডিসকাশনটাকে উনি সাম আপ করেছেন, যেটাকে নাম দিয়েছেন উনি সারমর্ম। সারমর্মের মধ্যে মোট পয়েন্ট আছে হচ্ছে 16টা স্যার। এর মধ্যে 13 নম্বর পয়েন্টটা হচ্ছে এরকম: সংবিধান আইন, যেটি ব্র্যাকেটে ত্রয়োদশ সংশোধন আইন 1996 অসাংবিধানিক অবৈধ হইলেও জাতীয় সংসদ ইহার বিবেচনা ও সিদ্ধান্ত অনুসারে উপরে বর্ণিত নির্দেশাবলী সাপেক্ষে, উপরে বর্ণিত, হ্যাঁ, উপরে আছে হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবার ক্ষেত্রে এই নির্বাচন না, ওই উপরে নির্দেশ আছে। এটা আমার কাছে যেহেতু এখন আমি বলতে পারবো। আর সারমর্মের মধ্যে স্যার 16টা পয়েন্টের মধ্যে কিন্তু নতুন ভাবে ও আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা করেছে। আমি আরেকটা জিনিস বলি, আপনি আইনের ছাত্র বলে আমার বলতে ভালো লাগছে। আমি আইনের ছাত্র নই স্যার, আমি সাংবাদিকতার ছাত্র। আইন পেশায় আপনি নিয়োজিত ছিলেন? না স্যার, আমি আইন পেশাও নিয়োজিত ছিলাম না, আমি ম্যাজিস্ট্রেসি করেছি। আচ্ছা, যাই হোক, জি, ও পেশা তো আইন, আমাদের লেম্যানের জন্য আইন। এখন কথাটা হচ্ছে যে এই ওনার ওই ডিসকাশনে আছে যে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, তবে সেটি সংসদ নির্ধারণ করবে এবং সেটি নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারাই হওয়াটা বাঞ্ছনীয়। সেটা এক জায়গায় আছে আমার কাছে। আজকে আপনি যেটা বাঞ্ছনীয় বলছেন সেটা ওনার আলোচনার এক পর্যায়ে বলছে তত্ত্বাবধায়ক সরকার, বরঞ্চ বাঞ্ছনীয় বলেন নাই, আমি শব্দটা আমি এখানে মনে নাই স্যার। উনি যেটা বলছেন তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র জনগণের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণ দ্বারা গঠিত হইতে পারে, কারণ জনগণের সার্বভৌমত্ব ক্ষমতায়ন এই জিনিসটাই বলছিলাম। আমি যেটা বলছি, আমি একটু শেষ করে নেই। 73 সন থেকে এই 96 সন পর্যন্ত এক্সেপ্টিং জাস্টিস শাহাবুদ্দিন, সেটা একটা ব্যতিক্রমী একটা সময় ছিল। কিন্তু সব নির্বাচনে কিন্তু ওই বিএনপির আমলে দুটা হয়েছে। বিএনপির আমল মানে আমি জেনারেল জিয়ার আমলে 79 হয়েছে, আর বেগম জিয়ার আমলে 96 হয়েছে।
এরশাদের আমলে 86 আর 88 হয়েছে, সবগুলো কিন্তু 72-এর 123 ধারার অধীনে হয়েছে। ঠিক আছে, এখানে একটু পার্থক্য আছে। কি জিয়াউর রহমান সময় ছিল পার্লামেন্ট সিস্টেম ছিল না, আমি পার্লামেন্টের কথা বলছি, আমি নির্বাচনের কথা বলছি। কোন এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কোন না পার্লামেন্টের নির্বাচন সেটা ছিল জিয়াউর রহমান সময় ছিল যে 79 সেটা আন্ডার প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এর সাথে আমি প্রেসিডেন্টের নির্বাচনের কথা বলতেছি না, সিস্টেম পার্লামেন্টের সমস্ত কথা বলছি, কিন্তু সিস্টেমটা ছিল প্রেসিডেন্সিয়াল। এবং যে 79 এর তো আগে তো পার্লামেন্ট ছিল না। জি, আমি যেটা বলছি নির্বাচনটা যেটা হয়েছে সেটা একটা আইনের অধীনে হয়েছে, তো এটা কনস্টিটিউশনের অধীনে হয়েছে, তো কনস্টিটিউশনের অধীনে হয়েছে। 123 ধারার অধীনে নির্বাচনটা হয়েছে 90 দিন আগে। জি, এবং ওই নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা নিয়ে তো বিরাট প্রশ্ন রয়ে গেছে। এখন না, গ্রহণযোগ্য নাই, গ্রহণযোগ্যতা যেহেতু 5th এবং 7th অ্যামেন্ডমেন্ট নকডাউন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। না, এটা ছাড়াই এমনি তো আমরা চারটি নির্বাচন, তিনটি নির্বাচন, এরশাদের 2টি এবং জিয়ার 1টি, 3টি নির্বাচন আইনগতভাবে এখন আর সিদ্ধ না, সুতরাং আমরা এগুলি বাদই দিলাম। কিন্তু 73 এর পরে ওই 91 এরটা বাদ দিলে 96 এরটা আইনসিদ্ধ ছিল, যে সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সেটা আইনসিদ্ধ ছিল। 91 এর পরে 96 এর 15th of ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেটাও কিন্তু ওই আইনের অধীনে হয়েছে। স্যার আপনার পয়েন্টটা যদি একটু বলতেন যে স্যার ওটা আইনের অধীনে হয়েছে, সেটা ঠিক আছে, মানে আমি যেটা বলতে যাচ্ছি, সুতরাং এখন আমরা ইন্টারাপ্ট করতে চাই, 1991 ইলেকশনটা কোন আইনের অধীনে হয়েছে? না, আমি তো সেটা বললাম, সেটাতে ছিল 3 জোটের রূপরেখায় বলেছে এরশাদের আমলে এরশাদের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। 3 জোট আন্দোলন করে এরশাদ বিরোধী। স্যার আপনি যদি একটু সাম আপ করতেন যে আপনি এই 123 এর 3 এর অধীনে ওই নির্বাচনগুলো হয়েছে বলে, স্যার আপনি মানে কোন জায়গায় আসতেছেন? আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, আমি সেই কথাটাই বলতেছি। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম কনসেপ্টটা আমরা এনেছি 96 এ। না, মানে শাহাবুদ্দিনের, আচ্ছা যদি এটা শাহাবুদ্দিনের ওনার সময় এটা একটা, আমি বলি যে আপৎকালীন সময়, ট্রানজিশন ফ্রম আ মিলিটারি গভর্নমেন্ট, স্বৈরাচার একটি ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় বেগম জিয়া নির্বাচিত হয়েছিলেন, তার তিনি সরকার গঠন করেছিলেন। 91 থেকে 96 পর্যন্ত আমরা আশা করি না যে এই ব্যবস্থার আবার দরকার হবে। যদি 91-এ 3 জোটই বলেছিল। স্যার আমি যদি আবারও আপনার কাছে আসতে চাই, শুধু স্যার একটা জিনিস জিজ্ঞেস করে, আপনি কি বলতে চান যে 1996 সালে যে পরিস্থিতি ছিল এখন আর সেই পরিস্থিতি নাই? না, আমি সেই কথা সেই জায়গায় যাওয়ার আগে বলছি, 96-এ যদি সবকিছু ঠিকঠাক হতো, মাগুরা নির্বাচনটা ঠিক মতো হতো, ঢাকা 10 আসনের নির্বাচনটা ঠিক মতো হতো, তারপরে বয়স বাড়ানোর বিচারপতিটা এই স্টেপটা যদি না নিতেন। 96 এ এই স্টেপ ছিল না স্যার, বয়স বাড়ানোর বিচারপতির স্টেপ 2004 সালে। না, তারপর হয়েছে ওই দুটো নির্বাচন, তারপরে এই কি বলে যে 15th ফেব্রুয়ারি নির্বাচন, এত কিছু না হলে আমরা হয়তো স্বাভাবিক নিয়মে 15 ফেব্রুয়ারি নির্বাচন স্যার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের ফসল। কেন হয়েছিল? আমি যেটা বলছি, তাহলে আমরা তো ওই ব্যবস্থার মধ্যেই থাকতাম। হ্যাঁ, তো আমি এটা মানতে রাজি না যে 2012 বা 13 বা 14-তে যে নির্বাচনটা হবে সেটা ওই রকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে নির্বাচনটা হবে, কারণ এর মধ্যে বর্তমান সরকারের আমলে একাধিক নির্বাচন হয়েছে। স্যার ওই নির্বাচনগুলো, স্যার আমরা আপনার পয়েন্ট ক্লিয়ার, আপনার এই সরকারের আন্ডারে একাধিক নির্বাচন হয়েছে, তো আপনার এই কি বলে মানে জনগণের প্রতিনিধি ছাড়া কোন সরকার হবে না, এগুলি আমরা বহুত আলোচনা করেছি। এগুলো আলোচনা করতে করতে এখন আমরা একদম আপনার লোকাল ইলেকশন আর ন্যাশনাল ইলেকশন এক না, এটা আপনিও জানেন আমিও জানি, এটা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আর দ্বিতীয় কথা হলো এই যে আপনি যদি বলতে চান যে হ্যাঁ ঠিকই আমি প্রতিনিধি, জনগণের প্রতিনিধি ছাড়া কোনো তত্ত্বাবধায়ক সরকার করব না, ওই যে হাফিজউদ্দিন সাহেবকে নিয়ে যেটা হয়েছিল ওরকম করবো না, মানে উপদেষ্টা অনির্বাচিত উপদেষ্টাদের নিয়ে আমরা ওরকম করবো না, কিন্তু আমরা প্রতিনিধি দিয়ে করব। তার জন্য তো অনেক ফর্মুলা দেওয়া হয়েছে। আর একটা সবচেয়ে বড় জিনিস একটা যেটা হলো এই যে নির্বাচন ব্যবস্থা 15th অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থার অধীনে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এই কথা আমি বলতে পারি যে আপনার কোনো সুস্থ নির্বাচন হওয়া সম্ভব নয়। আচ্ছা, আমি যোগ করতে চাই। প্রথম কথা হলো যে নির্বাচন যেগুলো হয়েছে পর্যন্ত, মানে আনটিল 1991 সে তো গ্রহণযোগ্যতা পায় নাই, কেউ দেয় নাই, আমরাও দেবো না। এমনকি 1973 ইলেকশনে অনেক প্রশ্ন রয়ে গেছে।
73 ইলেকশন অনেক প্রশ্ন রয়ে গেছে। যেমন? এটা অনেক না 73 প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা আমি এটা এসেছি, প্রশ্ন রয়ে গেছে। যেমন? এটা অনেক না 73 প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা আমি এটা এসেছি, পার্লামেন্টারি সিস্টেম পৃথিবীর যে জায়গাতে আছে কোথাও তো নাই যে পার্লামেন্টকে বজায় রেখে, পার্লামেন্টকে জীবন্ত রেখে এবং ক্যাবিনেটকে যে অবস্থা আছে সে অবস্থায় রেখে হয়। ইন্ডিয়াতে কি হয়, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, তারপরে প্রাইম মিনিস্টার না না কথা একদম ঠিক। Prime Minister requested to continue as Prime Minister with a smaller cabinet. দুই দিন পরে অস্ট্রেলিয়াতে পার্লামেন্টারি নির্বাচন হচ্ছে। স্যার বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন উদাহরণ আছে, তবে আমি একটু প্রশ্ন করতে চাই যে যদি পার্লামেন্টকে ডিসলভ করে দেওয়া হয়, যে সুযোগ এখনো আছে মাননীয় প্রধানমন্ত্রীর এবং 27শে অক্টোবর পর্যন্ত এই সুযোগ থাকবে রাষ্ট্রপতিকে এই পরামর্শ দেওয়ার, তাইলে কি স্যার আপনি মনে করবেন যে এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং এটা এখানে কিন্তু আপনি নিশ্চয় খেয়াল করছেন সংবিধান পড়ে আমি অ্যাটলিস্ট এই মুদ্রা বুঝেছি, তাতে প্রেজেন্ট সার্কামস্টেন্সে সংসদ বাতিল করার জন্য পরামর্শ দেওয়ার কোনো সুযোগ আমি দেখি না। আমি জানি না, আমি রং, কিন্তু আমি তো সংবিধান এটা 27 অক্টোবর পর্যন্ত সুযোগ আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নেওয়ার পরে স্যার আমি আপনাকে সংবিধানের প্রভিশন একটু আলোচনা করতে চাই স্যার আপনার সঙ্গে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে স্যার আপনার কাছে যেটা জানতে চাইছিলাম স্যার, বিরতির সময় আপনার সাথে যেটা আলোচনা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, যে সংবিধান রেখে একজন এমপি তার পদে থেকে বা একজন মন্ত্রী তার পদে থেকে নির্বাচন করলে সেটা লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, সমতার একটা জায়গা হবে না। সেটা বলতে আমার সেই মনে করি আমার হবে না। তাদের কি কারণে হবে না এটা যদি একটু বিশদ করেন। ক্ষমতা থাকবে, তাদের সমস্ত যে প্রভাব প্রতিপত্তি সভা থাকবে, সরকারি কর্মচারীদের উপর তাদের প্রতিবাদ থাকবে, এই অবস্থা কি করে হতে পারে? স্যার এখানে একটা আমি 25 বছর সরকারি চাকরি হিসেবে আমি যেটা আমার যে অভিজ্ঞতা এবং যে দেখেছি এবং যেহেতু আমি তত্ত্বাবধায়ক সরকার ছিলাম, ব্যুরোক্রেসি, আমি এটা বলবো যে আওয়ামী লীগ একইভাবে দায়ী, বিএনপি একই কাজ করেছে, সমান অপরাধী। ব্যুরোক্রেসি এবং অল ইনস্টিটিউশন যেভাবে দলীয়করণ করা হয়ে গেছে তাতে মানে দলীয় সরকার ওদের নির্বাচন সম্ভব নয়। স্যার এইটা এই ব্যুরোক্রেসির কথা বলাতে স্যার আমাকে যদি একটা একাডেমিক এসে ক্লিয়ার করেন, ধরেন এখন ব্যুরোক্রেসিটা পুরোপুরি আওয়ামী লীগ দখল করে বসে, এখন ইলেকশন করলে সেই ব্যুরোক্রেসি আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। কিন্তু যদি আজকে আওয়ামী লীগের বদলে তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই ব্যুরোক্রেসিটাকে যদি চেঞ্জ করা হয়, এই চেঞ্জ করে এই ব্যুরোক্রেসিটা কারা আসবে? এরা তো নিশ্চয়ই এনটি আওয়ামী লীগের পজিশনে আছে। এর মধ্যে কিছু লোক তো আছে, অনেক লোকই তো আছে, আমরা যেমন চাকরি করেছি, আমরা তো আওয়ামী লীগ বিএনপি ছিলাম না। এরকম লোক কি এখন পাওয়া যাবে? অনেক যে মানে 64টা জেলা যারা এই যে মিটিংটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী যে সেক্রেটারিদের সঙ্গে মিটিং করলেন, সেখানে যেটা নিউজ রিপোর্ট এবং সেটা উঠে দাঁড়া বলছে না আপনাকে আবার এবার ইলেকশন জিততে হবে, না হলে দেশে ডেভেলপমেন্টের সেক্রেটারিদের একজন বলছে এবং প্রাইম মিনিস্টার নিজে বলেছেন আমরা যেন জিতি সেজন্য আপনারা আন্তরিকভাবে কাজ করবেন। আচ্ছা যাই হোক, ওইটা তো আর আমরা শুনি নাই। আমরা আপনি আমাকে একটু সাহায্য করেন, যদি এইটা এরকম হয় যে আওয়ামী লীগের ব্যুরোক্রেসিটাকে আপনি বাদ দিয়ে দিলেন, তারপর আপনি যে ব্যুরোক্রেসিটাকে আনবেন সেই ব্যুরোক্রেসি আনার জন্য নয়, যখন দেখবে যে এরা আওয়ামী লীগ ক্ষমতা আছে এবং তাদের জেতা এদিকে তাদের একটা বিহোল্ডেন, তাদের প্রতি তাদের আনুগত্য থাকবে। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার থাকবে তখন তো দে আর নট সার্টেন আওয়ামী লীগ আসবে না বিএনপি জিতবে, তখন তাদের একটা দে উইল ট্রাই টু বি নিউট্রাল। এটা বুঝতে হবে। ভেরি গুড পয়েন্ট স্যার। আমি একটু বলি, যখন লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হলেন, উনি শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই যে 13 না 17 জন সচিব পরিবর্তন করে দিলেন, তারপর প্রত্যেক জেলার সব কি বলে যে ডিসি থেকে শুরু করে কৌতূহলোদ্দীপক মনে হয় যে আমরা সবসময় বিচারপতি লতিফুর রহমানের সচিব পরিবর্তনের কথা শুনি, কিন্তু বিচারপতি হাবিবুর রহমানও তো সচিবদের পরিবর্তন করেছেন। 5-10 মিনিটে করা হয়তো 2 দিনের পরে। আমি তো পরিবর্তনের বিরুদ্ধে বলছি না ভাই। আমাকে আওয়ামী লীগ বা বিএনপি নিয়ে যাচাই করবেন না। এখন আপনি 5-10 মিনিটের মধ্যে পরিবর্তন করা আর 5 দিনের মধ্যে পরিবর্তন করার মধ্যে একটা তফাৎ আছে। কারণ লতিফুর রহমান was doing a homework. কারণ লতিফুর রহমান was so certain about he was not entitled to do any homework before he took oath. এটা না না হোমওয়ার্ক মনে চিন্তা করবেন কেন? না এটা ঠিক না, এটা উনি 13 জন সচিবকে ট্রান্সফার আমার মনে হয় যে বিচারপতি লতিফুর রহমানের অ্যাডভাইজারি কাউন্সিলে যিনি ছিলেন, উনি অ্যাডভাইজারি কাউন্সিলে যিনি ছিলেন, উনি 13 জন সচিবকে ট্রান্সফার করেছিলেন, যেটা আমরা
আমরা হলে করতাম হয়তো আমরা না, করতাম। আমি তো করার বিপক্ষে না রে আচ্ছা, ভাই। দ্বিতীয় কথা যে আপনি 7 দিন কোনো পরে DC করেন, 10 দিন কোনো পরে করেন। DCSP উনি করেন নাই। There was a committee, ক্যাবিনেটের কমিটি ছিল, আমি তার সদস্য ছিলাম, মুচুদি ছিল, সালতান সাহেব ছিল, আপনি কি আমরা করেছি। আমরা ওত নেওয়ার আগে করেছেন? না, আমরা তো না, ওত কেন করতে হবে কেন? আপনি ওত নেওয়ার আগে কোনো কিছু করতে পারেন না। ওত না করবো কেন? আমি জানতাম না যে আমি অ্যাডভাইজার হবো। উনি ওত নেওয়ার 10 মিনিটের মধ্যে 15 মিনিটের 10 মিনিটের মধ্যে পারেন না, আমি 10 মিনিট এটা তো না, টোটালি না, আনএথিক্যাল একটা না না ব্যাপার। 10 মিনিট ওঠার পরে তো করেছে। না, না, আচ্ছা আমি একটা পজিশনে যদি শিওর থেকে ভাই আমি না, না। বলি যে আমি ওই পজিশনটা আমি যাব, জি। গেলে পরে আমার কাজটা হলো এই যে একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সাজানো। তা আমি কি মনে মনে চিন্তাও করতে পারি না অবশ্যই। যে আপনি- কি বলছেন আপনি মনে এটা? মনে চিন্তা এটা করতে কিরকম পারেন। কথা হলো? এটা তো আপনার মানে ওনার সাথে আলাপ করে করবেন আপনি। আপনি কেন আমি যা আলাপ করলে তার সঙ্গে এমন স্যার কোনো আমরা মনে হয় জায়গা একটু আছে? আমরা মনে হয় একটু দূরের ইয়েতে চলে যাচ্ছি। ডক্টর দিলারা চৌধুরী, আমি অন্য একটা বিষয়ে জানতে চাই আপনার কাছে যে মানে জাতিসংঘের মহাসচিবের টেলিফোনের পর থেকে নির্বাচনের সরকার ব্যবস্থা নিয়ে সমঝোতার জন্য বিএনপি এখন জাতিসংঘের একটা কার্যকর ভূমিকা দেখতে চায়, এটা খোলাখুলি বলছে। এইটা আমাদের জন্য কতটা মর্যাদার বিষয় বা অমর্যাদার বিষয়, এটা যদি একটু আলোচনা করতেন। না এটা হঠাৎ করে অমর্যাদার বিষয় কেন হবে? কারণ আপনার 2007 শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, উনি জাতিসংঘের কাছ থেকে চিঠি লিখেছিলেন। সিক করেছিলেন, চিঠি লিখেছিলেন যে নট অনলি মিডিয়েট দি মানে পলিটিক্যাল কনফ্লিক্ট বাট এফেক্টিভলি রান দি ইলেকশন। আচ্ছা, যেটা উইকি ওইরকম কিছু বলেন না। হ্যাঁ উইকিলিক্সে বেরিয়েছে, উইকিলিক্সে উনি- করেছে 2011 একেবারে কোর্ট এটা উনি একদম সিক বিউটিলিক্সের করতে পারেন কিন্তু রান ইলেকশন রান করছে এটা আমার জানা নেই। জানতে বলেছেন, জানতে বলেছেন। বিউটিলিক্সের আপনারই আছে। তবে উইকিলিক্স খুব বিশ্বাস্য জিনিস না। বিশ্বাস্য আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, আপনি জানেন যে উইকিলিক্সের বক্তব্য তো আসলে বিউটিনিসের বক্তব্য, এবং বিউটিনিসের বক্তব্য মানে ওর অপারেটরদের বক্তব্য, মানে এর বাইরের কিছু না না। কিন্তু উইকিলিক্সের বক্তব্য কিন্তু আপনাকে challenge তো করেন নাই। ডিস্ট্রিক্ট করবেন কি না, challenge বিউটিনিসে তো বিউটিনিসে আপনি তো তথ্য ডিস্ট্রিক্ট যেভাবে আমি বিউটিনিসে যে যে তথ্য উইকিপিডিয়া- পাওয়া যায়। আমি- না সেটা কি চ্যালেঞ্জ করেছে কেউ? না, না করেন না না। এটা তো অথেন্টিক কোনো ব্যাপার না, না, এটা না, একটা লিক উইকি করেছে। না এটা আপা, challenge আমি করেছে। একাডেমিক ভাবে বলতেছি যে আপা মানে উইকিলিক্স এর বক্তব্যটা ঠিক অথেন্টিক একটা সোর্স না, মানে উইকিলিক্স যেমন Wikipedia ও এক authentic source না। অথেন্টিক সোর্স সেই অর্থে বলতেছি। তবে আপা যেটা বলছেন সেটা হয়তো আপা একটু কন্টিনিউ করবেন যে আমরা কিন্তু অতীতে বারবার দেখেছি যে কোনো সংকটেই বিরোধী দলের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলের আহ্বান করা। এটা আমি কখনো support করি না। বলি সাপোর্ট আমরা কেউই করবো না, জি। কিন্তু আমাদের আনফরচুনেটলি আমাদের দেশে হচ্ছে এবং আরো হবে। জি। কারণ আমরা নিজেরা যখন ঝগড়া করি তখন আপনার বাইরের লোকে সেখানে লাগ গলাবে, না, আপনি যতই বরাবর আমি ঘুরে পছন্দ আসে। করি আর পছন্দ না করি, এটা বলে লাভ কি? জি। এখন কথা হলো যে আপনার 2007-এও আপনার ইউনাইটেড নেশন যে সমস্ত এত ওভার্ট না, যেভাবে তারা আপনার প্রেশার দিচ্ছিল খালেদা জিয়াকে ইলেকশন হওয়ার জন্য, তার মধ্যে একটা প্রেশার ছিল তাদের যে আমরা আর্মির ইন্টারভেনশন বন্ধ করার জন্য, যে যেন কোনো ইউএন ফোর্স আমরা তাহলে আর নিব না। তো ইউনাইটেড নেশনের যে লিভারেজটা ছিল, সেই লিভারেজটা তারা ওইখানেই ব্যবহার করেছিল, ওই পর্যন্ত ব্যবহার করেছিল। সেই জন্য আপনার আর্মির ডিরেক্ট ইন্টারভেনশনটা না হয়ে আরো কিছু বহিঃশক্তি যাদের বাংলাদেশে স্টেক আছে, তারা এই নতুন ফর্মুলাটা বের করে এই যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টটা করিয়েছিল জি। 2 বছরের মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের সরকার। মানে আমরা কি আপনার- আশা করছি যে এরকম কোন একটা ফর্মুলা তৈরি এরকম হচ্ছে কথা? ফর্মুলা তৈরি হচ্ছে কিনা আমি জানি না, কাগজে তো বেরিয়েছে দেখলাম আজকে ফর্মুলা। সে ফর্মুলার কথা আমি বলবো না, কারণ ফর্মুলা ইংলিশ সোর্সের কোনো ঠিক নাই। কিন্তু যেটা আপনার ইউনাইটেড নেশনের থেকে যে ফোনটা এসেছে, হ্যাঁ, একবার উনি কিন্তু তার একজন পলিটিক্যাল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ওই যে তারানকো তারানকো তো আসছিল। তারানকো তো একবার আরেকজন এসেছিল। আসবেন না, উনি কি আসবেন? তারানকোই আসবে আবার, জি। এবং তারানকোর সঙ্গে আরো কিছু ডেলিগেট আসবে। এবং তারা কেন আসবে? তাদের একটা কথা হলো যে ইউনাইটেড নেশন আপনার কখনোই কোনো ডেলিগেশন পাঠাবে না, আর একজনকে না পাঠাবে না আপনার উইদাউট গেটিং ফার্স্ট অফ অল extensive information about the exact political situation prevailing in Bangladesh. Number 2, they must have consulted with the countries, USA, China, and আপনার যাদের এখানে স্টেক আছে, জি। যে তাদের সঙ্গে ডিসকাস করেছে, যারা মোস্ট ইন্টারেস্টেড। ইন্ডিয়া হতে পারে। ইন্ডিয়ার সঙ্গে এখন পর্যন্ত করেনি, করেনি। একমাত্র ইন্ডিয়া একমাত্র কিন্তু এই কনসেনসাসের বিরুদ্ধে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ওয়ার্ড উচ্চারণ করেনি। এইটা অবশ্য আবার এবং- আরেকটা না না, মানে- এটা অন্য ডাইমেনশন না, কারণ এটা নির্ভর করবে আপনার ইন্ডিয়া যদি গ্রিন সিগন্যাল দেয় যে তোমরা মিডিয়েট করে এটাকে করে দাও, তাহলে তারা করবে, তাহলে করবে না। আমার মনে হয় যে আমরা একটু অন্য জায়গায় যেতে পারি। জনাব হাফিজুদ্দিন, আপনার কাছে জানতে চাইছিলাম যে এটা অবশ্য বিএনপির অনেক
মানে ইয়েদের প্রশ্ন করে আমরা উত্তর পাইনি, তাই আপনার কাছ থেকে কোনো উত্তর পাই কিনা সেটা দেখা, যে নির্দলীয় সরকার ছাড়া বিএনপি না, মানে ব্যাপার হচ্ছে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যেতে রাজি নয় বিএনপি, তবে তারা সরকারের কোনো রূপরেখা দিচ্ছে না। এই রূপরেখাটা না দেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে যদি বলেন? সেটা মনে করি রূপরেখা একটা দিতে পারতো, দেওয়া উচিত ছিল। মানে এই রূপরেখাটা জনগণের সামনে তারা একটা 1 to 3 অল্টারনেটিভ দিতে পারতো, দেওয়া উচিত ছিল। আমি মনে করি তাদের দেওয়া উচিত ছিল। আমি মনে করি যে এটা অল্টারনেটিভ দিয়ে 2-3টা ফর্মুলা দেওয়া উচিত ছিল, যেটা নিয়ে সারা শুধু এখানে আমরা দেশে সবাই আলোচনা করতে, আপনি এখানে এসে আলোচনা করতে পারতাম কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, এটা উচিত ছিল বটেই। না, বিএনপির তো পলিটিক্যাল তো অনেক অভাব আছে। আমি যেটা মনে করি বিএনপির তো রাজনৈতিক দক্ষতা আমার যথেষ্ট সন্দেহ আছে, অনেক সন্দেহ আছে, যেটা আওয়ামী লীগের তাদের অনেক অনেক বেশি মানে রাজনৈতিক অ্যাকুইপমেন্ট অনেক বেশি আছে, কোনো সন্দেহ নাই। তো সেজন্য বিএনপি করেন এবং তাদের কথাবার্তা ওইরকমই। যেমন আজকে দেখলাম যে আমাদের কি ওদের কি উনি বলেছেন, ফখরুল ইসলাম উনি বলেছেন যে এই যুদ্ধাপরাধীদের দেখলাম যে আমাদের কি ওদের কি উনি বলেছেন, ফখরুল ইসলাম উনি বলেছেন যে এই যুদ্ধাপরাধীদের যে তাদেরকে যে এটা কেমন করে হলো, একজন লোক শাস্তি পেয়েছে, যুদ্ধ অপরাধ দিছে, তাকে ভোট। আমাদের ফৌজদারি কার্যবিধিতে তো 5 বছরের অধিক শাস্তি পেলে কারো ভোট আছে। যেটা সে বলেছে পরবর্তীকালের মধ্যে বিস্তারিত মধ্যে আছে যে সুপ্রিম কোর্টের রায় না হওয়া পর্যন্ত। তো এটা তখনই সে হবে যখন ফাইনালি হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা বলার অপেক্ষা রাখেন। এই কথা বলতে আমি কোনো অর্থ খুঁজে পেলাম না। কেন আপনি ওনাকে করেছেন যে রূপরেখার প্রশ্নটা, স্যার আপনি একটু বিরতি নিয়ে ফিরে আসি, স্যার আপনি এটা বলেন। স্যার আমরা একটা বিরতির সময় আছে। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। স্যার আপনি বলতে চাইছিলেন যে বিএনপি কেন একটি রূপরেখা তুলে ধরছে না, এটি একটি বিশ্লেষকের। আমি সেটা ওনার কথার প্রসঙ্গে কথার পিঠে কথা, আওয়ামী লীগের দুটো পক্ষ মানে প্রধানমন্ত্রী একটি, ওনার অবস্থান থেকে উনি সংবিধানে যেটা আছে সেটা বলে, আবার তার বাইরে যারা মন্ত্রী আছেন বা যারা সংসদ সদস্য না কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি দলের জন্য, তারা নানা ধরনের কথা বলেন। ওরা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে সব মেজরিটি দলের সদস্য অর্থাৎ মহাজোট অথবা আওয়ামী লীগের সদস্যরা থাকবেন। শেখ হাসিনা কিন্তু একবারও বলেন নাই যে উনি প্রধানমন্ত্রী থাকবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা আওয়ামী লীগ দ্বারা গঠিত হবে। উনি বলেছেন সংসদ সদস্যদের দ্বারা বা জনগণের নির্বাচনের প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে। এখানে কথা কিন্তু একটা ফাঁক আছে। প্রধানমন্ত্রী বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের দিয়ে গঠিত হবে সেটি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। সেখানে আওয়ামী লীগও থাকতে পারে, বিএনপিও থাকতে পারে, জাতীয় পার্টিও থাকতে পারে। স্যার এটা কোথায় পেলেন যে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে? আমি পারে বলছি, আমরা প্রধানমন্ত্রীর কথা পাই নাই স্যার। আছে প্রধানমন্ত্রী বলছে না আমি বলছি প্রধানমন্ত্রী বলে নির্বাচিত প্রতিনিধি। তো নির্বাচিত প্রতিনিধি কি বিএনপি আওয়ামী লীগের নাই? বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, জাতীয় পার্টির আছে। আবার কিন্তু ঠিক উল্টাটা আমি মাঝে মাঝে কোনো মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বলেন যে না এই সরকার বর্তমান প্রধানমন্ত্রী সবাই বলে হবে। হাসান মাহমুদ আমি তো সে কথাটাই বলছি, দুইটা পক্ষ। আমি আপনাকে একটুখানি ইঙ্গিত ছাড়া বলেন না। না, উনি বলেননি যে আমি থাকবো কিন্তু নির্বাচিত হতে হবে, এই কথাটা বলেছেন। মানে যে সরকারি এখানে করা হোক না কেন নির্বাচিত লোকদের দ্বারা হবে, কিন্তু আমারই থাকতে হবে, আমার কোনো কথা নাই। কিন্তু উনি বলেছেন যে যেভাবে অন্যান্য দেশে ইলেকশন হয় সেইভাবেই হবে। এখানে আই বেগ টু ডিফার। অন্যান্য দেশে সংবিধানের অধীনে নির্বাচন হয় সেটা উনি মেন করেছেন, এবং অন্যান্য দেশে যদি যাকেই অনেক জায়গায় মাইনরিটি দলের প্রধানমন্ত্রী থাকে। ভারতে একাধিকবার হয়েছে মাইনরিটি দলের প্রধানমন্ত্রী। আমার মনে হয় মান্নান স্যার এটা পুরো ক্লিয়ারই করেছে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা কখনো বলে না যে তিনি নির্বাচিত বা ওই সময়ের প্রধান হতে চান। যাই হোক আমরা এটা দেখবো। আমি একটু অধ্যাপক দিলারা চৌধুরী আপনার কাছে আসতে চাই যে আমরা আপনার কাছে শেষ মিনিটটা শুনতে চাইবো যে আপনি কি আশা করছেন যে আসলে কি হতে পারে বা আপনি কি আশঙ্কা করছেন?
এই সামনের দিনগুলিতে? সামনের দিকগুলিতে আমাদের যেমন একটা অস্পষ্টতা ভীষণভাবে আছে। আমরা এখন একটা খুব ফ্লুইড সিচুয়েশনের মধ্যে আছি। আশঙ্কা আছে অনেক, আবার মনে হয় হয়তো লাস্ট মিনিট একটা কিছু হয়েও যেতে পারে। হয়ে গেলে পরে তো আমরা যা সংকটটা কেটে গেল, তো সেরকম একটা ব্যাপার তো মনের ভিতরে আছে। মানে কিন্তু আশা আমার আশঙ্কার কাছে আশঙ্কাটাই বেশি। আশার আশঙ্কার বিষয়। স্যার আপনি কি মনে করেন? ওনার সঙ্গে মিলে বলতে চাই যে there is only one thing certain, that there is no certainty what is going to happen. মানে অনিশ্চয়তাটাই একমাত্র নিশ্চিত। তো স্যার আপনি আমি কোনো কি একটু আশার আলো কি আশঙ্কা আশার আলো আমি কি একটু আপনি একটু শেষ বলবেন স্যার, আপনি কোনো আশা কি দেখতে পান যে হয়তো শেষ মিনিটের কোনো একটা ম্যাজিক? এটা একটু মনে হয় মাঝে মাঝে যে শেষ পর্যন্ত হয়তো শুভ উদয় হতে পারে সবার মধ্যেই, বোথ দি ক্যাম্পস হতে পারে, কারণ আলটিমেটলি তো ইট ডাজন্ট এটা পে। হলো যে ডুবে যাওয়ার আগে কিন্তু এই মুহূর্তে স্যার আপনি আমি বলি, আমি সবসময় বলি আমি আশাবাদী। ওই বাঙালি খাদের কিনারে গিয়ে কিন্তু লাভ মারে না, আবার পিছনে ফিরে আসে। আমি বলি যে আওয়ামী লীগে নির্বাচন করবে, বিএনপিও নির্বাচনে যাবে, কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হবে। সেটা হচ্ছে শেষ মুহূর্তে 90 দিনের আগেও হতে পারে বা 90 দিনের মধ্যেও হতে পারে, কিন্তু আমি খুব আশাবাদী যে একটি নির্বাচন হবে। আমরা এই আশাই আসলে আপনি কি আশাবাদী না আনরিয়ালিস্টিক? না না, আই এম ভেরি মাচ রিয়েলিস্টিক। আমরাও আশা করতে চাই যে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে এবং সেটাতে সবাই অংশগ্রহণ করবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকের আলোচনা শোনার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।